আসসালামু আলাইকুম। আজ 24শে ফেব্রুয়ারি। পত্রিকাটার বিশ্লেষণের যদি কথা বলি আজকে, আজ 11ই ফাল্গুন কিন্তু, তাই না? 1432। আজ 6 রমজান 1447। হেডলাইনটা দেখেন। হেডলাইনটা কি বলছে? যে নাজুক রাষ্ট্রীয় কোষাগার, বিপুল বকেয়া, দুশ্চিন্তায় নতুন সরকার। আমরা যদি এখানে যে একটা গ্রাফ রয়েছে সেটা দেখি, 2025-26 অর্থ বছরের জুলাই থেকে ডিসেম্বর বাজেটের আয় ঘাটতি। এখানে আয়টা যদি আমরা একটু লক্ষ্য করি, দেখেন আমাদের আয় হয়েছে এত, এই চারটা আয় হচ্ছে 2,22,853 কোটি টাকা, আর ব্যয় হয়েছে 2,48,186 কোটি টাকা। ঠিক আছে, পরিচালনা ব্যয় ঘাটতি। ঠিক আছে, আমাদের ঋণ দেখেন 33,340 কোটি টাকা। এটা আমাদের ব্যয়, ওটা ঋণ। আর্থিক সহায়তা, শেয়ার সঞ্চয় খাতের ভর্তুকি দেওয়া হয়েছে, সুদ, এসবগুলো রয়েছে। দেখেন আমরা যদি একটু বিবরণটা দেখি, যে রাজস্ব বাবদ 2024-25 অর্থ বছরের প্রথমার্ধে প্রায় 2,23,000 টাকা আয় হয়েছে সরকারের, যদিও পরিচালনা ও উন্নয়ন খাত মিলিয়ে এই সময়ে 2.5 কোটি টাকারও বেশি ব্যয় হয়েছে। আয়ের চেয়ে ব্যয় বেশি, 33 কোটি টাকার ঋণ রয়েছে সরকার রাষ্ট্রীয় কোষাগারে। এই নাজুক অবস্থা দীর্ঘদিন ধরেই, তবে তার উপর বিদ্যুৎ জ্বালানি খাতের বকেয়া এবং ঋণ পরিশোধের চাপ। এই অবস্থায় নতুন সরকারের বিভিন্ন রাজনৈতিক প্রতিশ্রুতি পূরণের জন্য অর্থের সংস্থান কিভাবে হবে তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। বিদ্যমান অর্থনৈতিক একটা কাঠামো রয়েছে, একটু দেখেন। বাংলাদেশ মিয়ানমার নির্বাচনের উত্তর নতুন পরিস্থিতি কি, রাখাইনের ভবিষ্যৎ কি? আমরা জানি যে মিয়ানমারেও নির্বাচন হয়ে গেল কিছুদিন আগে, তাই না? বাংলাদেশেরও নতুন সরকার, এই নিয়ে একটা আর্টিকেল। যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারের বিতর্কিত নির্বাচনের পর সামরিক নেতৃত্বের প্রভাব বজায় রেখে বেসামরিক সরকার গঠনে উদ্যোগ নিয়েছে সরকারি জান্তা। চীন, রাশিয়া, ভারত সহ কয়েকটি বড় শক্তি এই নির্বাচনকে স্বাগত জানিয়ে নেপিদোর সঙ্গে, নেপিদো মানে মিয়ানমারের রাজধানী, যোগাযোগ স্বাভাবিক করার ইঙ্গিত দিয়েছে। একই সময়ে বাংলাদেশের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে নতুন সরকার। তবে এসব রাজনৈতিক পরিবর্তনের মধ্যেও গৃহযুদ্ধ চলা রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ ও নিরাপত্তা পরিস্থিতির দৃশ্যমান কোনো পরিবর্তন নেই, বরং বেইজিং আগে সীমান্ত স্থিতিশীলতা ও করিডোর সুরক্ষার স্বার্থে জান্তা বিভিন্ন জাতিগোষ্ঠী, সশস্ত্র গোষ্ঠী দুই পক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চললেও সাম্প্রতিক সময়ে জান্তার নেতৃত্বের সঙ্গে সম্পর্ক জোরদার করেছে। বিদ্রোহী গোষ্ঠীগুলোর উপর অর্থনৈতিক ও কৌশলগত চাপ বাড়িয়েছে। চীনের মধ্যস্থায় মিয়ানমারের উত্তরাঞ্চলের একাধিক যুদ্ধবিরতি ও সামরিক অস্ত্রবিরতির ঘটনাও সামনে এসেছে, যার ফলে কিছু এলাকায় জান্তা বাহিনী ঘুরে দাঁড়ানোর সুযোগ পাচ্ছে। সামগ্রিকভাবে তাদের অবস্থা শক্তিশালী হওয়ার ইঙ্গিত মিলেছে। একই সময়ে রাশিয়ার অর্থ সমর্থনও জান্তার অবস্থানকে আরও শক্তিশালী করেছে। এমনকি মিয়ানমার রাশিয়ার সামরিক সহযোগিতা চুক্তি আরও প্রকাশিত হয়েছে। তবে রাজ্যের প্রায় পুরো ভূখণ্ডে এখনও আরাকান আর্মি থাকায় চীনের কৌশলগত করিডোর, সীমান্ত স্থিতিশীলতা এবং আঞ্চলিক সহযোগিতা প্রশ্নে অনিশ্চয়তার মধ্যে রয়েছে। ফলে রোহিঙ্গা প্রত্যাবাসন থেকে আঞ্চলিক যোগাযোগ সবকিছু এখনও অমীমাংসিত। সামগ্রিক পরিস্থিতিতে বড় প্রশ্ন হয়ে উঠেছে কোন পথে যাবে রাখাইনের ভবিষ্যৎ। চলমান
গৃহযুদ্ধের মধ্যে মিয়ানমারের 2 দফায় নির্বাচন অনুষ্ঠিত হলেও তা পুরো দেশে কার্যকর হয়নি। সামরিক জান্তা স্বীকার করেছে 330টি টাউনশিপের মধ্যে 266তে ভোট আয়োজন সম্ভব হয়েছে 30%। 30 থেকে 40% এলাকায় এই নির্বাচনটা হয়েছে। ওগুলো আসলে একটু পড়ে নেন যদি কেউ পড়েন। চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল 9 সচিবের। ট্রাম্পের আগের বৈশ্বিক শুল্ক নেওয়া আজ থেকে বন্ধ করছে 12 মার্চ প্রথম অধিবেশন ডেকেছে রাষ্ট্রপতি। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন 12 মার্চ আহ্বান করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সংসদ ভবনের বেলা 11টায় এই দিনে অধিবেশন শুরু হবে। সংবিধানের 72 নম্বর অনুচ্ছেদের 1 নম্বর দফায় প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি অধিবেশন আহ্বান করেছে। এটা দেখেন যে 72 নম্বর এটা সংবিধানের 72 নম্বর অনুচ্ছেদের 1 নম্বর দফার ক্ষমতা বলে রাষ্ট্রপতি সংসদ আহ্বান করেছে। জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা 1 পরিচালনা 300 আসনটির মধ্যে 299টির আসন 12 ফেব্রুয়ারি ফলাফল হয়েছে 297টি। এর মধ্যে বিএনপি পেয়েছে 209টি এবং তার জোট এর 3 দল মিলে পেয়েছে বিজয়ী। ব্যাংক খাতে সংস্কার কার্যক্রম অব্যাহত রাখবে সরকার। অমর একুশে বইমেলায় অংশ নিচ্ছে প্রকাশক ঐক্য। জাতীয় নির্বাচন সরকার স্বার্থে প্রতিরক্ষা মন্ত্রণালয় সংরক্ষণ আসনের ভোটার তালিকা ইসিতে। দুই মার্চ জাতীয় ভোট দিবস, তাই না? 2 মার্চ জাতীয় ভোট দিবস পালন করা হবে। এই দিবস পালনের জন্য সারা দেশে 570টি কমিটি করেছে নির্বাচন কমিশন। গতকালকে জিম্বাবুয়ের সাথে 254 রানের একটা ইনিংস হয়েছে ওয়েস্ট ইন্ডিজ টিমের। আগামী দিনে অত্যন্ত গতিশীল ও বৈদেশিক নীতি পরিচালনায় আমরা আত্মবিশ্বাসী। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে মার্কিন রাষ্ট্রদূত ডেটন ক্রিস্টসেনের সাক্ষাৎ। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছে 9 জন। এখানে 9 জনের যদি একটু চেহারা স্রোতটা দেখে রাখেন। আগামী 26 তারিখে এটা তুলে দেওয়া হবে, ঠিক আছে। বাংলা একাডেমির সৈয়দ আজিজুল হক, হাসান হাফিজ, মইদুল হাসান, নাসিমা আনিস, ইসমাইল খান, মহর রায়হান, আলী আহমদ, মুস্তফা মজিদ আর হচ্ছে ফয়সাল মান্না মোহাম্মদী। টেকসই উন্নতর নিশ্চিতে সময়সীমা পেছানো সমীচীন হবে। হ্যাঁ, এলজিডি থেকে যে উত্তোলনের বছর আমাদের এটা 24শে নভেম্বর, সেটা সম্পর্কেও গৃহকর্মীদের সুরক্ষা বিষয়ে একটা আর্টিকেল আছে এখানে। মার্কিন বাজার ধরতে ইউরোপের বড় রপ্তানি হাতছাড়া হচ্ছে না তো।
দেখেন একটু যদি আর্টিকেলটা পড়ি, বাংলাদেশের রপ্তানি পণ্য বিশেষত তৈরি পোশাকে 1/5 গন্তব্য হচ্ছে যুক্তরাষ্ট্রে। তবে গত বছরের 2 এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত রেসিপ্রোকাল ট্যারিফ বা পারস্পরিক শুল্কের ধাক্কা খায় এই বাজার। ফলে 25-26 অর্থবছরের প্রথম 6 বছরের মধ্যে 5 মাসে রপ্তানি দেখা দেয় ঋণাত্মক প্রবৃদ্ধি, যেখানে 24-25 প্রবৃদ্ধি হয়েছিল 12%, সেখানে চলতি বছরে সেটা 2% কমে 14% দাঁড়ায়। এটা একটু পড়ে নেন, হ্যাঁ, বেশ সহজ। বিশ্বের সবচেয়ে বেশি উৎকৃষ্ট মানের তুলা উৎপাদন হয় যুক্তরাষ্ট্রে। এছাড়া আমরা ব্রাজিল, অস্ট্রেলিয়া, মালি, বেনিন, বুরকিনা ফাসো, ভারত থেকেও তুলা আমদানি করে থাকি। যুক্তরাষ্ট্রের তুলার দাম কিছুটা বেশি হলেও এদের উৎপাদিত পোশাকে দেশটির রপ্তানি ক্ষেত্রে জিরো ট্যারিফ সুবিধা থাকায় তা আমাদের লাভবান হতে পারবো। তারপরে বর্তমানে আমরা ইউতে রপ্তানির ক্ষেত্রে জিএসপি, ইবিএ, ইবিএমের পুনরূপ হচ্ছে এভরিথিং বাট আর্মস সুবিধা পেয়ে আসছে, যা 29 সাল পর্যন্ত বলবৎ থাকবে। কিন্তু এরপরও আমাদের জন্য জিএসপি প্লাস কার্যকর হবে, এজন্য এখনই প্রস্তুত নেওয়া দরকার। উল্লেখ্য, ইউএর এফটিএ প্রাইম ব্যাংক সোনালী ব্যাংকের 41তম এসএমটি সভা অনুষ্ঠিত। ট্রাম্পের শুল্ক নীতিতে অস্থির বিশ্ববাজার, ব্যবসায়ী ভোক্তাদের বড় প্রভাব এর আশঙ্কা। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি গ্রহণের শীর্ষে সিঙ্গাপুর, ইউএ ও চিলি। বিশ্ববাজারে স্বর্ণের দাম 3 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। প্রাচীন দুনিয়ার বাণিজ্য পথের সংযোগস্থল, তাই না? এটা কোথায়? ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের প্রান্তে অবস্থিত সিন্ধু অঞ্চল প্রাচীনকাল থেকেই বাণিজ্য ও সভ্যতার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। সিন্ধু নদকেন্দ্রিক ভৌগোলিক সুবিধায় স্থল ও সমুদ্রপথের সংযোগ এবং উৎপাদনশীল অর্থনীতি এই অঞ্চলে আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে চুক্তি করেছে। বৈদেশিক ফিরে দেখা মহেঞ্জোদারো জাদু। সিন্ধু নদতীরবর্তী প্রাচীন নগরী মহেঞ্জোদারো মানব সভ্যতার ইতিহাসে এই নগর বিস্ময়কর অধ্যায়। প্রায় 4500 বছর আগে গড়ে ওঠা এই নগরী কেবল উপমহাদেশে নয়, সমগ্র বিশ্বের প্রাচীন নগর পরিকল্পনার এক অনন্য উদাহরণ। 1922 সালের প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে এটি আবিষ্কার আধুনিক বিশ্বের সবচেয়ে উন্মোচন করে এক সুসংগঠিত, উন্নত, সমৃদ্ধ নগরের চিত্র পাওয়া যায়। সিন্ধুরা সহজাত সুফি। ছিল, ধন্যবাদ।